একটি দক্ষিণপন্থী জিঙ্গুইস্টিক ফ্যাসিবাদের দিকে ধাবিত হওয়া যে হিন্দু জাতীয়তাবাদ এবং তার প্রতিভু নরেন্দ্র মোদীর সরকারের আজকে সব জায়গায় কিন্তু তার মানে সবকিছু সূচক নিম্নগামী। মোহাম্মদ ইউনূসের এই সরকারের অনেক সাফল্য। এখন আমি সুতরাং আমি মনে করি চীন এটার সঙ্গে করছে, ভারতও তার সেন্সে ফিরুক, না হলে যুদ্ধ কোনোদিনই কোনো সভ্যতার কোনো মানব সভ্যতার জন্য মঙ্গল বয়ে আনে। সরকারগুলো ফলে হাসিনার সরকার না, খালেদা সরকার, জিয়ার সরকার, শেখ মুজিবের সরকার, এরশাদের সরকার, এনএসআই ডিজেফআই দিয়ে দল গঠন করা, দল ভাঙানো, ছাত্র নেতাদের বিবেক ক্রয় করা, আইনজীবীদের এনে ভয় দেখানো, এই কার্যক্রম এই সংস্থাগুলো বন্ধ করবে কি? আমি নির্বাচন প্রসঙ্গে নিয়ে কথা বলছি, তার আগে ছোট্ট করে এই পাকিস্তান, ভারত, চীন, পাকিস্তান এগুলোকে নিয়ে হালকা করে একটু বলি। গোটা ভারতবর্ষে এখন একটা কথা খুব ভাইরাল এবং আমার মনে হয় যে 19-20-এর পরে এই প্রথম ভারতের কংগ্রেসের শীর্ষ নেতা, ভারতের পার্লামেন্টের লোকসভায় বিরোধী দলের নেতা এখন কোটি কোটি সাবস্ক্রাইবার তার অনুষ্ঠান দেখছে। সেটা হচ্ছে সে ভোপালে এক কনভেনশনে বলেছে যে তার ভাষায়, রাহুল গান্ধীর ভাষায়, যে ট্রাম্প ফোন দিয়ে বলেছে নরেন্দ্র সারেন্ডার, নরেন্দ্র বলছে জি হুজুর, এবং যুদ্ধবিরতি করে দিয়েছে। এবং ভারত এবং পাকিস্তান আমাদের দুর্ভাগ্য, আমরা প্রতিবেশী একটাকেও ভালো পাইনি। দুই দেশই মিথ্যাচারের চ্যাম্পিয়ন। ভারত বলছে আমরা জিতেছি, পাকিস্তান বলছে আমরা জিতেছি। ফ্যাক্ট হচ্ছে কেউই জেতেনি, যার যার অস্ত্রের মহড়া দেখিয়েছে। মাঝখান থেকে দুই দেশের কিছু সাধারণ মানুষ মারা গিয়েছে, রাহুল গান্ধী তাদের অনেককে দেখতে গিয়েছে। আর ভারতের নরেন্দ্র মোদী পৃথিবীতে অবস্থান এখন এত নিম্নে, এটা আমার কথা না, ভারতের যারা এখনো গণতান্ত্রিক মিডিয়া আছে, রাবিশ কুমার, স্ক্রল, তারপর ওয়ার, অনলাইন ম্যাগাজিন গুলো, তারা বলছে যে G7 এর সম্মেলন যেটা কানাডায় হবে জুনের 15 তারিখ থেকে বোধহয়, সেইখানে নরেন্দ্র মোদীকে, ভারতের প্রধানমন্ত্রীকে দাওয়াতি দেওয়ার সিদ্ধান্ত ছিল না। গতকাল পরশুদিন মাত্র দাওয়াত দিয়েছে এবং নরেন্দ্র মোদীও নির্লজ্জের মতো গ্রহণ করেছে। গত বছর এই G8 সম্মেলন ইটালিতে হয়েছিল, 1.5 মাস 2 মাস আগে দাওয়াত দেয়। আপনি জানেন একটা রাষ্ট্রপ্রধানকে দাওয়াত দিতে গেলে অনেকগুলো প্রোটোকল, সিকিউরিটি চেক এগুলো করতে হয়। তো সেইখানে ভারতের এই যে দম্ভ, বিশেষ করে আমি ভারতের জনগণের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নাই, এটাও আমি পরিষ্কার বলতে চাই। ভারতের যে চরম হিন্দুত্ববাদী একটি দক্ষিণপন্থী জিঙ্গুইস্টিক ফ্যাসিবাদের দিকে ধাবিত হওয়া যে হিন্দু জাতীয়তাবাদ এবং তার প্রতিভু নরেন্দ্র মোদীর সরকারের আজকে সব জায়গায় কিন্তু তার মানে সবকিছু সূচক নিম্নগামী। আমি এ প্রসঙ্গে একটা কথা বলি, এখানে অনেকেই বলেন আমাদের ভারতের সঙ্গে আমাদের যে কয়টি চুক্তি হয়েছে, শান্তি চুক্তি, পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তি, পানি চুক্তি, বা ভারতের সঙ্গে বাংলাদেশের অনেকগুলো সমস্যার সবগুলো আপনি হিসাব করে দেখবেন, কোন একক দল ভারতে ক্ষমতায় ছিল সেই সময় হয়নি। না কংগ্রেসের একক ক্ষমতায়, না বিজেপির একক ক্ষমতায়, সবসময় জোট সরকার, অর্থাৎ 8-9টা দল জোট মিলে যখন একটা, ওরা বলে মিলে ঝুলে সরকার, অর্থাৎ ঐক্যমতের সরকার, যে সরকারের দম্ভ থাকে না, যে সরকার সবার সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চায়, সেটাই আমাদের ভারতের সঙ্গে তখন আমাদের আপনার কিছু কিছু কাজ হয়েছে। আর আমি এই প্রসঙ্গে আরেকটা বিষয় একটু বলতে চাই, আমি একজন নাগরিক হিসাবে, দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী হিসাবে, আমি গত 15-16 দিন ধরে আমি খুব হতাশ। আমাদের সমস্ত বাংলাদেশের টিভিগুলোতে বাদই দেন, এই সরকারের দালালি করে বা ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তাদের হয়ে মনোরঞ্জন করছে, কিন্তু আপনার টকশো সহ অন্য সকলগুলোতে আলোচকরা এত এক্সট্রিম পয়েন্টে যাচ্ছে, এটা কোনো রেশনালিটি কাভার করে না। আমি একটা কথা পরিষ্কার বলি, ইউ কান্ট চেঞ্জ ইউর নেইবার, ইউ ক্যান চেঞ্জ ইউর ফ্রেন্ড। তাহলে করণীয় হচ্ছে ওই নেইবারের সঙ্গে এইটা অটল বিহারী বাজপেয়ী যখন পাকিস্তানে গিয়েছিল সমঝোতা বাস নিয়ে, তখন বলেছিল যে যদি দুই প্রতিবেশী মানে সম্মান নিয়ে পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধে থাকে তাহলে দুই দেশের উন্নতি হবে, আর তা না হলে যা হবে তাই হচ্ছে ভারত পাকিস্তান। আমাদেরও দুইটা নীতির আমি তীব্র সমালোচনা করি। একটা হচ্ছে মানে
একেবারে নত জানু দাস মানসিকতার ভারত নীতি, যেটা আওয়ামী লীগ করেছে গত 17 বছর, এখন অনেকে ক্ষমতায় যাওয়ার জন্য করার চেষ্টা করছে, অথবা দক্ষিণপন্থী বাংলাদেশের ধর্মভিত্তিক দল এবং অন্যান্য কিছু অতিরিক্ত বাংলাদেশের চ্যাম্পিয়ন বলে দাবিদার উগ্র ভারত বিরোধিতা। এই দুটি বাংলাদেশের জন্য ক্ষতিকর। আমাদের লাগবে এই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের অন্য ক্ষেত্রে অনেক ব্যর্থতা আছে, সেগুলো নিয়ে আমরা আলাপ করি, সবাই একমত দ্বিমত থাকবেই, কিন্তু পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এখনো ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারের অনেক সাফল্য। এখন সুতরাং আমি মনে করি চীন এটার সঙ্গে করছে, ভারতও তার সেন্সে ফিরুক, না হলে যুদ্ধ কোনোদিনই কোনো সভ্যতার, কোনো মানব সভ্যতার জন্য মঙ্গল বয়ে আনে না। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সারা বিশ্ববাসী দেখেছে, হিরোশিমা নাগাসাকি এখনো পালন করে মানুষ। কাজেই এই যে দম্ভ, এই যে আমি বড় সুতরাং তোমাকে খেয়ে ফেলবো, এই কালচার থেকে বেরিয়ে না আসলে, এই কালচার, এই রোগ হচ্ছে হিটলারের ছিল, যে উই আর এরিয়ান, আমরাই সারা পৃথিবী চালাবো, এবং পতনটা দেখেছেন। এখন আসেন এপ্রিলের নির্বাচন। আমি নির্বাচনের সময় নিয়ে বিন্দু মাত্র অরিড না, কালকে নির্বাচন হলো আমি অরিড না, আমি অরিড একজন নাগরিক হিসাবে আমাদের সংস্কারগুলো কোথায় এবং সুষ্ঠু নির্বাচন হওয়ার ক্ষেত্রে পরিবেশ কোথায়। আমি মনে করি বাংলাদেশে বর্তমানে যে অবস্থা, জাতীয় সংসদ নির্বাচন তো দূরের কথা, এই নির্বাচন কমিশনের আন্ডারে আমরা দেখতে চাই কয়টা বোধ, এখন সিটি কর্পোরেশন 5-6টা বোধ হয়, বড় 6টা সিটি কর্পোরেশন নির্বাচন তারা সুষ্ঠুভাবে করুক আগামী অক্টোবর, আমরা এটা দেখতে চাই। পাইলট প্রজেক্ট হিসাবে আমরা দেখতে চাই 6টা সিটি কর্পোরেশন নির্বাচন, এই নাসিরউদ্দিন কমিশন, যাকে অনেকেই বলছে যে বিএনপির কমিশন, আমি ওই তর্কে গেলাম না, তারা প্রমাণ দিক যে আমরা বিএনপি কমিশন না, আমরা নিষিদ্ধ কি বলে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ কমিশন না, আমরা জামাত কমিশন না, আমরা বামপন্থী কমিশন না, আমরা বাংলাদেশ নির্বাচন কমিশন। আপনার মেরুদণ্ড খাড়া করে দাঁড়াতে পারে কিনা পৌরসভা এবং মেয়র নির্বাচন, আমরা এটা দেখতে চাই। আমরা স্থানীয় সরকারের কয়েকটা নির্বাচন, আমি মানলাম না ঠিক আছে সব পৌরসভার দরকার নেই, আপনি 6টা, এই যে তাহলে আমাদের অত্যন্ত সম্মানিত মানুষ সাদেক হোসেন খোকা সাহেবের সুপুত্র ইশরাকেরও ঝামেলা মিটে যাবে, ফ্রেশ নির্বাচনে জিতুক। কারণ এখন পর্যন্ত ঢাকা শহরে আমি জানি বিএনপি জিতবে, অন্যরা হয়তো প্রতিদ্বন্দ্বিতা করবে, কিন্তু আমরা দেখতে চাই সেই নির্বাচন সুষ্ঠু করতে পারে কিনা। আপনি দেখেন আজকে গত 15 দিনে একটি আলোচনা হয়েছে যে ডক্টর ইউনূস সরকার বিচার বিভাগ, আমি শেষ করছি 30 সেকেন্ড, ডক্টর ইউনূস বিচার বিভাগে এই সংস্কার করিয়েছে, পুলিশে এই সংস্কার করেছে, প্রশাসনে এই সংস্কার করেছে, নির্বাচন কমিশনে এই সংস্কার করেছে, সেনাবাহিনীতে ডিজিএফআই এনএসআই এর কার্যক্রমের পরিধি ঠিক করেছে, যেটা কি অতীতের রাজনৈতিক সরকারগুলো করলে, হাসিনার সরকার না, খালেদা সরকার, জিয়ার সরকার, শেখ মুজিবের সরকার, এরশাদের সরকার, এনএসআই ডিজিএফআই দিয়ে দল গঠন করা, দল ভাঙানো, ছাত্র নেতাদের বিবেক ক্রয় করা, আইনজীবীদের এনে ভয় দেখানো, এই কার্যক্রম এই সংস্থাগুলো বন্ধ করবে কিনা, এগুলো একটিও আলাপ হয়েছে? আলাপ কোথায় চলে গেছে আমরা? সেই পুরাতন হাসিনা খালেদার বিতর্কের মতো, ইউনূস খ্রিস্টান না বৌদ্ধ, ইউনূস হিন্দু না মুসলমান, অমুক কেন কেন, একে বর্ডার দিয়ে দিল কিনা, সীমান্ত দিয়ে দিল কিনা। আজকে আমি একটা কথা বলে শেষ করি, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে জনগণের কাছে করজোড়ে ক্ষমা চাইতে হবে যে 54 বছরের মধ্যে প্রায় 35 বছর নির্বাচিত সরকারগুলো ক্ষমতায় ছিল, কোন রাজনৈতিক দল ভোটের মাধ্যমে বাংলাদেশের মানুষকে সরকার বানানোর অধিকার দেয়নি। কেউ নরম ভাবে দেয়নি, কেউ পারেনি অত নৃশংস হতে, শেখ হাসিনা বেশি নৃশংস হয়েছে, তার পরিণতি সে ভোগ করছে। আমি খালি চুম্বক আকারে কয়েকটা পয়েন্ট বলি, আপনি 72 থেকে 30 সেকেন্ড, 72 থেকে 90 প্রসঙ্গ বাদ দিলাম, 75, 15ই আগস্ট, 7ই নভেম্বর সব বাদ দিলাম, হ্যাঁ না ভোট, 99% হ্যাঁ না ভোট সব বাদ দিলাম। 91 থেকে যখন গণতন্ত্রের পথে অভিযান শুরু হলো, কেন 94-তে আওয়ামী লীগ বিরোধী দল থেকে পদত্যাগ করলো, কেন 96-তে 173 দিন হরতাল হলো কেয়ারটেকার গভর্নমেন্ট আন্দোলন করতে গিয়ে। তারপরে ইতিহাসের খাতিরে সত্য কথা হাসিনা আক্তার বলতে হবে,
তা সে যতই নির্মম হোক। বাংলাদেশে একমাত্র একবারই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে, সেইটা 2001 সালে এই নতুন ফ্যাসিস্ট শেখ হাসিনা লতিফুর রহমানের কাছে ক্ষমতা হস্তান্তর করে দিয়ে সরকার ছেড়ে দিয়েছিল। কেন বিএনপি 2004 থেকে প্রধান বিচারপতির বয়স বাড়িয়ে KM হাসানকে প্রধান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করলো এবং করার পর আন্দোলন সংগ্রাম কোনোটাই মানল না, যা হওয়ার হলো, সেম এজ আওয়ামী লীগ। কাজে আমরা এখন একটাই কথা, সংস্কার সংস্কার সংস্কার। আমি আপনাকে বহুদিন অনুরোধ করেছি, একজন বাদ দেন আমি আলোচক, আমি তো রাস্তাঘাটের মানুষ, একজন রাস্তার লোক হিসেবে অনুরোধ করি, আপনারা আলোচনার প্যাটার্ন চেঞ্জ করেন, বলেন সংস্কার কতটুক হলো কতটুক হবে। এবং সরকারে কেউ তো আমাদের এখানে আসে না, আসুক, আমরা প্রস্তাব করব। যারা সংস্কারের সাথে জড়িত তারা তো আমরা মাস্টার প্ল্যান সামনে আসে না। তারা শুনেন, সংস্কার ডকুমেন্টে সব দল সাইন করলে বলতে পারে যে ক্ষমতায় গিয়ে তো আমরা সব ছিঁড়ে ফেলে দেবো, বলেছো দু এক মিনিট। তারা তো এখন পর্যন্ত মিটিং করেই শেষ, মানে ঐক্যমতের কমিশন কি আলাপ হলো, আমি বলি একটা চক্রান্ত চলছে, আমি শেষ করি আর 5 সেকেন্ড। একটা চক্রান্ত চলছে ভারতের র এবং আওয়ামী লীগের উদ্যোগে, যে ইউনূসকে প্রচন্ড বিতর্কিত করে একটা যেন তেন নির্বাচনের দিকে নিয়ে যাওয়া। আমরা যেন এই ষড়যন্ত্রে ফাঁদে পা না দিই। ধন্যবাদ।